নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। শুরু করছি হোয়াট বেঙ্গল থিংস টুডে। আজকে উপনির্বাচনের ফলাফলের পর বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এবং সেই প্রশ্নগুলো উঠে আসছে বিশেষ করে বিজেপিকে কেন্দ্র করে। আপনি যদি তাকিয়ে দেখি দিনহাটা, সেখানে 1,64,000 ভোটে জেতার রেকর্ড তৃণমূল কংগ্রেসের। গোসাবায় প্রায় 1.5 লক্ষ ভোটে জয়। 3 কেন্দ্রে তৃণমূল ছাড়া বাকি সব প্রার্থীর জমানত জব্দ হয়েছে। চুম্বকে এই হলো 4 বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল। প্রশ্ন উঠছে 2019-এর পর 2021 বিজেপির হারের পর এই উপনির্বাচন কেন এই জায়গায় এসে দাঁড়ালো বিজেপি? একদিকে বিজেপি নেতারা এখনো বলছেন যে এই গোটা ঘটনার পিছনে রয়েছে সন্ত্রাস, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে না, বেশ কিছু বিষয় সামনে উঠে আসছে যা এই উপনির্বাচনের ফলাফলে একেবারে শেষে এসে পরিষ্কার যে মানুষ কেন বিজেপিকে এ রাজ্যে এভাবে বর্জন করলেন। একদিকে উপনির্বাচনের ফলাফল, পাশাপাশি বিজেপির এই পরিণতি কেন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তা নিয়ে আজকের হোয়াট বেঙ্গল থিংস টুডেতে আমরা অবশ্যই কাটাছেড়া করব। কিন্তু তার আগে আজকে উপনির্বাচনের ফলাফলে কি দাঁড়ালো একটি রিপোর্ট। এ সত্যি বাজি ছাড়া দীপাবলি। বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা। 4 ফ্রেন্ডের ভোট গণনার মাঝেই টুইটে শ্লেষ উগরে দিলেন তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেবেন যে, সেটাই তো স্বাভাবিক। দিনহাটায় উদয়ন গুহ জিতলেন 1,64,000 ভোটের ব্যবধানে। গোসাবায় সুব্রত মণ্ডলের জয়ের ব্যবধান 1,43,000। খড়দায় শোভনদেব চট্টোপাধ্যায় জিতলেন প্রায় 94,000 ভোটে। শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী জয়ের ব্যবধান প্রায় 64,000। বিধানসভা ভোটে দেশে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড মহারাষ্ট্রের অজিত পাওয়ারের। দ্বিতীয় স্থানটা পেলেন দিনহাটার উদয়ন গুহ। শান্তিপুর ছাড়া বাকি 3 কেন্দ্রে তৃণমূল ছাড়া বাকি সবার জামানত জব্দ হয়েছে। বড় জয়ের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া। এই জয় মানুষের জয়। এই জয় প্রমাণ করছে বাংলার মানুষ ঘৃণার রাজনীতি চান না, তারা চান উন্নয়ন। বিধানসভা ভোটে ছিল তৃণমূল 2, বিজেপি 2। উপনির্বাচনে তৃণমূল 4, বিজেপি 0। সীমান্তবর্তী দিনহাটা আর মতুয়া অধ্যুষিত শান্তিপুর ছিনিয়ে নিল তৃণমূল। এবারের ভোটে দিনহাটায় তৃণমূলের রেকর্ড লাভ। বিধানসভা নির্বাচনে জেতা আসনে জামানত গেল বিজেপির। বিধানসভা ভোটের তুলনায় গোসাবায় তৃণমূলের জয়ের ব্যবধান বাড়ল প্রায় 1,20,000। খড়দায় তৃণমূলের খাতায় বাড়তি যোগ হয়েছে 60,000-এর বেশি ভোট। আগের ঘাটতি মুছে শান্তিপুরে প্রায় 80,000 ভোট বাড়ালো তৃণমূল। सरकार जब बिल्कुल किल करने पे लग जाती है विपक्ष को, तो आदमी कैसे जी पाएगा वहाँ पर? बंगाल के अंदर डेमोक्रेसी नहीं है। হতাশা বলে কিছু হয় না। মমতা ব্যানার্জি একসময় একা সাংসদ ছিলেন, সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছিলেন, তো হতাশা রাজনীতিতে কিছু হয় না। খড়দায় একটুখানি রাগঢাক করতে হচ্ছে, শিক্ষিত সচেতন মানুষ ফ্রেশ আছে, সেই জন্য অতটা লুটপাট হয়নি। কিন্তু ওই 2টি কেন্দ্রেতে ভোট করতেই দেওয়া হয়নি, সেই জন্য অখ্যাত প্রার্থী হয়েও রেকর্ড ভোটে জিতেছে। উপনির্বাচনের ফলে সরকারিভাবে বিধানসভায় তৃণমূলের আসন বেড়ে হল 217। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। 200 স্বপ্ন দেখার নরেন্দ্র মোদীকে থামতে হয়েছিল 77-এ। 18টি আসন পাওয়ার পর অনেকেই বলছেন যে সেই যে নিরিখ তা ভুল হয়েছিল বিধানসভার হিসেবে। তাহলে এই উপনির্বাচনেও বারবার বিজেপি যে জিনিসটা বলার অবশ্যই চেষ্টা করবে যে নিরিখটা অবশ্যই আলাদা, এর পেছনে অনেক কারণ থাকতে পারে। সেখানেই প্রশ্নটা উঠে আসছে যে কোথাও কি বিজেপির একটা আত্মতুষ্টি এবং পুরনো ফলাফল এবং যে নির্বাচন, বারবার বলা হয় যে নির্বাচন, প্রত্যেকটি নির্বাচন বিধানসভা লোকসভা তার নিরিখ আলাদা থাকে, তাহলে সেখানেও কি বিজেপিকে বুঝতে ভুল হয়েছিল? এই বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, শুরুতেই আমাদের সঙ্গে যারা রয়েছেন আলাপ করবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র ওম প্রকাশ মিশ্র, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা চয়ন ভট্টাচার্য, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা মণিকাঞ্চন পাল, স্বাগত আপনাকেও। রয়েছেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়, স্বাগত আপনাকে। রয়েছেন শুভাশিস মৈত্র, প্রবীণ সাংবাদিক, আপনাকেও স্বাগত। আমি শুরুতে একটুখানি ওম প্রকাশ দা আপনার কাছে আসি। প্রথমে শুভেচ্ছা আপনাদের আজকের ফলাফলের জন্য। আজকের এই যে ফলাফল, সেখানে দাঁড়িয়ে প্রথমত যে কাটাছেড়া আমরা করতে যাচ্ছি, বিজেপির পরিষ্কার বলছে যে এই ফলাফল নিয়ে তারা এই ফলাফলের বিরোধিতা করছে না, মানুষের রায় তারা মেনে নিচ্ছে। কিন্তু পরিষ্কার তাদের বক্তব্য যে এই গোটা ঘটনার পেছনে যে গণতান্ত্রিক পরিবেশ এই রাজ্যে হরণ হয়েছে, সেটাই ঘটেছে। যদি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আবারও ভোটে যায়, 100% ভোট তারা পাবে। কি বলবেন? দেখুন, খুব স্বাভাবিকভাবে এই ধরনের যে বিরক্তিকর এবং অপ্রয়োজনীয়
মন্তব্য বিজেপি নেতৃত্ব করছেন সেটাকে অস্বীকার করবার মধ্য দিয়েই আর কি আমার ছোট্ট বক্তব্য রাখবো। না, দারুণ জয় হয়েছে এবং সমস্ত প্রত্যাশাকে ছাড়িয়ে জয় হয়েছে। বিশেষ করে শান্তিপুর এবং দিনহাটা এই দুটো কেন্দ্রেই বিজেপি জয়ী হয়েছিল এবং এই দুই কেন্দ্রে জয়ী প্রার্থীরা সাংসদ, তাদের মধ্যে একজন কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, অথচ এই দুটো কেন্দ্র বিজেপির কাছ থেকে আমরা ছিনিয়ে নিয়েছি। অন্য দুটো কেন্দ্র অর্থাৎ খড়দহ এবং গোসাবা আমাদের প্রার্থীদের, আমাদের জয়ী বিধায়কদের তাদের অকাল মৃত্যুতে আসন ঠিক খালি হয়েছিল। আজকে গোটা ভারতবর্ষের সবচাইতে ডিসাইসিভ এই যে ইলেকশনটা হলো, সবচাইতে ডিসাইসিভ ভিক্টরি যদি কোনো দল পেয়ে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ভালো রেজাল্ট করেছে, যেমন কি হিমাচল প্রদেশে করেছে, বিজেপি করেছে, আসামে করেছে, ঠিক আছে। কিন্তু ডিসাইসিভ ভিক্টরি বলতে যেটা বোঝায় বিজেপির বিরুদ্ধে এবং তাদের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া এবং বিপুল জনসমর্থনের মধ্য দিয়ে, সেটা তৃণমূল কংগ্রেস চরিতার্থ করেছে। এটা মানুষের জয় এবং অতি অবশ্যই আর কি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয়। তার পরিচালিত যে পশ্চিমবঙ্গ সরকার, জনকল্যাণমুখী সরকার, তার জয়। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক সবার জয়। এবং আমি মনে করি যে এটার একটা অনেক বড় সিগনিফিকেন্স রয়েছে এবং সেই সিগনিফিকেন্সটা তৃণমূলকেও সমর্থন যোগাবে, ভরসা যোগাবে। আর পাশাপাশি আপনাদের আগামী দিনের পথ চলতে এই জয় আপনাদের খুব সাহায্য করবে, যে লড়াই সেটাকেও আর কি। ঠিক কথা। আমি ওমপ্রকাশ দা এই জায়গাটা একটু বুঝতে চাইছিলাম, আমি একটু সুভাষিস দা আপনার কাছে আসি। সুভাষিস দা, যেটা বারবার বলা হয়েছে যে এই উপনির্বাচনের গুরুত্ব তুলনামূলকভাবে কম, কারণ একটি সরকার যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তখন স্বাভাবিকভাবে উপনির্বাচনগুলোতে মানুষের রায় সেদিকেই যায়। কোথাও কি এবারের এই উপনির্বাচন থেকে এটা পরিষ্কার যে কমিটেড ভোটার্স বলতে এই মুহূর্তে আর সেই অর্থে পশ্চিমবঙ্গে কিছু নেই? কারণ মানুষ এটা বুঝতে শিখেছে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে এই উপনির্বাচনের চারটিতে অন্য দলকে জিতিয়ে তাদেরও আখেরে কোনো লাভ নেই। তারা একটি সরকার, যে সরকার আগামী 4-5 বছর থাকবে, তাদেরই ভোট দেওয়া হোক এবং এটাই উপনির্বাচনের ট্রেন্ড। সেই ট্রেন্ড ফলো করেই কি এই সাফল্য তৃণমূলের? ঠিকই বলেছেন, একদম ঠিক কথা বলেছেন যে না, ঠিকই যে উপনির্বাচনের গুরুত্ব সাধারণভাবে যেখানে 213টা আসন আছে তৃণমূলের কাছে, তাদের কাছে এটার গুরুত্ব খুব বেশি ছিল না। ভোটের দিন মুখ্যমন্ত্রী নিজে রাজ্যেই ছিলেন না। উপনির্বাচনের গুরুত্বটা বেড়ে গেল আমরা যেভাবে ভোটের রেজাল্টটা এলো, তাতে আমাদের অনেকেরই মনে হচ্ছে এই রেজাল্টের অনেক অর্থ আছে, এর ভেতরে অনেক কথা লুকিয়ে আছে। রিগিং, চুরি অল্প বিস্তর সব জায়গায় হয়, তাই দিয়ে এই ভোট হয় না। অজিত পাওয়ার যে 1,65,000 ভোটে, যেটা রেকর্ড ভোটে জিতেছিলেন বারামতি থেকে গত বছর না 2019-এ, তখন কি কেউ বলেছিল যে চুরি করে যেটা ভোট? এবারেও আপনি দেখুন, অন্ধ্রেতে ওয়াইএসআর এর যে ক্যান্ডিডেট, তিনি 76% ভোট পেয়ে জিতেছে। এরকম ঘটনা কম ঘটে, কিন্তু এবারে পশ্চিমবঙ্গে ঘটেছে। কেন ঘটলো? মাত্র 6 মাসের মধ্যে আপনি দেখবেন তৃণমূলের, বিজেপির ভোট মানে খুব এলোমেলো অবস্থায় বরাবরই ছিল। 2011-এ বিজেপি 4% ভোট পেয়েছে, 13 পঞ্চায়েতে 3.2% ভোট পেয়েছে। তারপরে 14তে গিয়ে সেটা বেড়ে 17 হলো, 16তে গিয়ে সেটা নেমে 10 হলো, তারপরে সেটা 41 হলো, 38 হলো, এবারে কমে কত হয়েছে? 12-13 14.5, 38.1 থেকে 14.5। তার মানে আপনি দেখবেন তৃণমূল কংগ্রেসের ভোট একটা ধারাবাহিকভাবে বেড়েছে 1998 সাল থেকে, বাড়তে বাড়তে ক্ষমতায় এসছে। লেফটের ভোট ধারাবাহিকভাবে বেড়েছে। বাড়া এবং কমার একটা ধারাবাহিকতা থাকে। পশ্চিমবঙ্গে বিজেপির ভোট তার কার মানে অসম্ভব ওঠানামা করেছে। তার মানে হচ্ছে বিজেপির এখানে কোনো ভোটার তৈরি হয়নি। বিভিন্ন ইস্যুতে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। কিছু মানে আপনি বলছেন যে মানুষকে বোঝাতে পারেনি এই ক্ষেত্রে। আমি বিরতিতে যাওয়ার আগে একটু সংক্ষেপে মণিকাঞ্চন পালের কাছে আসবো। আজকে শান্তিপুর এবং খড়দহ, মাফ করবেন, দিনহাটা জানিয়ে প্রশ্ন উঠছে এবং দিনহাটাতে উদয়ন গুহ যে মার্জিনে ভোটে জিতেছেন সেটা রেকর্ড, দ্বিতীয় রেকর্ড। আজকে প্রশ্ন উঠছে এক্ষেত্রে এই শান্তিপুর এবং দিনহাটা, এখানে যাদেরকে জিতিয়েছিল মানুষ, তারা আপনাদের প্রার্থী ছিলেন
কিন্তু কোথাও খুব মানুষের সেন্টিমেন্টে এটা বারবার আঘাত লাগে, যে বামেদের ক্ষেত্রেও আমরা দেখেছি অতীতে যে যাদেরকে জিতিয়ে আমরা ক্ষমতায় আনলাম এবং সেক্ষেত্রে তারা নিজেদের ক্ষমতা চানলেন শুধুমাত্র সাংসদ হবে বলেন। এটাও তো একটা গুরুত্বপূর্ণ মানুষের কাছে। আমরা আপনাদের ভোট দিচ্ছি কেন? কারণ আপনারা কাজ করবেন আমাদের জন্য। আপনারা চলে গেলেন দিল্লিতে, সেক্ষেত্রে বারবার অভিযোগ উঠছে যে কোথাও নিশীথ প্রামাণিককে এবারের প্রচারে পর্যন্ত দেখা যায়নি। দেখুন, যদি এটা কারণ হতো তাহলে আমরা কিছুদিন আগে ভবানীপুরে ইলেকশন দেখলাম। তো ভবানীপুরের তো বাই ইলেকশনটার দরকার ছিল না, কারণ অনেক জায়গায় সিট ফাঁকা ছিল। আমাদের মাননীয়া তো রাজ্যের মেয়ে, যে কোনো জায়গায় দাঁড়াতে পারে, খড়দাতেই দাঁড়াতে পারতেন, কিন্তু তিনি একজন জেতা ক্যান্ডিডেটকে ওখান থেকে সরিয়ে দাঁড়ালেন। তুমি যে সেন্টিমেন্টের কথা বলে, তাহলে ওই সেন্টিমেন্ট তো ওখানেও কাজ করতো, কিন্তু কাজ করেনি। কিন্তু আজকে যে বিষয়টা দেখা যাচ্ছে, বা ওমদাও যেটা বলছেন, বা তোমরাও দেখছি মিডিয়া খুব হাইলাইট করছে, এই 4টে কেন্দ্রের উপনির্বাচনকে হাওয়া তৈরি করে যাতে আগামী লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস ভালো মাইলেজ পায়, এটাই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য। কারণ 4টে না 4টে বিধানসভায় হার বা জিতে কিন্তু সরকার তৈরিও হবে না, সরকার পড়বেও না। কিন্তু ইস্যুটা কি? ইস্যুটা কিন্তু এই যে আজকে 29খানা বিধানসভায় বাই ইলেকশন হয়েছে সারা ভারতবর্ষে, মাত্র 4টে জায়গায় তৃণমূল কংগ্রেস আছে, বাকি জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস নেই, বিজেপি বা কংগ্রেস আছে। এইভাবে হাওয়া তৈরি করছে, কিন্তু এখানে তৈরি করছে এমনভাবে যে আগামী দিনে লোকসভা ভোটে যেন বিপুল সংখ্যা 42-এ 42 পায়, যেটা এর আগে স্লোগান ছিল মাননীয়ার, সেই দিকে যাওয়া যায়। এবং বিভিন্ন ক্ষেত্রে আজকে আমাদের বড় নেতারাও বলেছেন যে আমাদের এমপি অর্জুন সিংকে 120খানা কেস দিয়েছে, ডাকাতি চুরি কোনো কিছু বাকি নেই। সুতরাং এমন পরিস্থিতি তৈরি হয়নি যে বিজেপিকে আমার প্রশ্নটা এই ক্ষেত্রেই মনিদা, যে কোথাও মানুষের রায়, এই ভোট তো মানুষ দিয়েছেন, এটা হাইপ করুন, আপনি মানুন না মানুন, আজকে তো আপনারা মানুষের রায় 18টা আসন নিয়ে লোকসভায় আপনারাই তো এটাকে হাইপ করেছিলেন। আমি আসবো আপনার থেকে উত্তর নেবো, আমি একটুখানি সংক্ষেপে। ওম প্রকাশ দা, আমাকে বিরতিতে যেতেই হবে। না না, আমি জানি, আমি ছোট্ট করেই বলি যে আমরা কোনো সময় ক্লেম করিনি, আমরা এখনও সারা ভারতবর্ষে তো বড় করে আমাদের পদার্পণ ঘটেনি, আমরা নেই, অনেক জায়গাতেই আমরা কিন্তু নেই। বেঙ্গলে আমরা রয়েছি এবং অন্যত্র আমাদের রাজনৈতিক দলের বিস্তার ঘটছে। এখন আমরা কোনোদিন এটা বলিনি যে বিজেপি আর কি এখানে হেরে গেল মানে সারা ভারতবর্ষে হেরে যাচ্ছে, তা নয়। অনেক জায়গায় কংগ্রেস ভালো করেছে, জেডিইউ ভালো করেছে, আরজেডি ভালো করেছে, ভিন্ন আসামে বিজেপি ভালো করেছে, হিমাচলে কংগ্রেস ভালো করেছে, কিন্তু বেঙ্গলে আমরা ভালো করেছি। এবং আগামী দিনে আমরা এবং অন্যান্য সবাইকে সঙ্গে নিয়ে বিজেপি বিরোধী যে রাজনৈতিক পরিমণ্ডল, সেটা গড়তে বাংলার এই ভোটটা আর কি একটা সহায়ক ভূমিকা। আমি আসবো মনিদা, আমি আপনার কাছে আসবো, আমাকে বিরতিতে যেতেই হচ্ছে। আমি বিরতির পর ফিরছি, আমার দুই আর অতিথি রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলবো। আমরা কথা বলছিলাম যে উপনির্বাচনে বিজেপির পরাজয় এবং অন্যদিকে গোটা বিজেপি 2019 থেকে আজকে উপনির্বাচনের যে ফলাফলের দিকে যদি আমরা তাকাই, 21-এ হার, এবং তারপর এই উপনির্বাচনের ফলাফলে বিজেপির যে ভোট পার্সেন্টেজ বা ভোটের শতাংশের হার প্রায় একদম তলানিতে চলে এসছে 14.5। এক্ষেত্রে আমি একটু সিপিআইএমের কাছে আসবো, আমাদের সঙ্গে রয়েছেন চয়ন ভট্টাচার্য। আমরা যদি এবারের ফলাফল দেখি, আমরা সেক্ষেত্রে শান্তিপুরে সোমেন মাহাতো, তিনি কিন্তু প্রায় 19.57% ভোট পেয়েছেন। গতবার জোটে আপনাদের 5% ভোট ছিল কংগ্রেস প্রার্থী, মানে এটা আপনাদের জন্য খুব ভালো ফলাফল। এবং সেক্ষেত্রে আপনারা খড়দাতেও প্রায় 10,000 ভোট বেশি, এটা তো মানে একলা চলো নীতিতে আপনাদের জন্য এইটা একটা ভালো সিগনিফিকেন্ট রেজাল্ট। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সময়ের দাবি মেনে আমরা এগিয়েছি, এর বাইরে কিছু করিনি। কংগ্রেস একটা জোট বলছে, যেটা মোর্চা যেটা বলছেন বা সংযুক্ত মোর্চা যাই বলুন, 3টে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল একটা সিদ্ধান্ত এসেছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়েছি 2021-এ বিধানসভা নির্বাচন। উপনির্বাচনে প্রতিটা রাজনৈতিক দল তাদের নিজস্ব ইস্যুতে লড়েছে। খড়দার কথা আপনি বলছেন, খড়দা যতদূর আমি জানি কংগ্রেস প্রচার করেছে কিন্তু ক্যান্ডিডেট দেয়নি, ঠিক আছে। সবই একটা জায়গাতে আমরা প্রতিটা রাজনৈতিক দলের নিজস্ব কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা অনুযায়ী তারা কাজ করেছেন, আমরা আমাদের এজেন্ডা অনুযায়ী কাজ করেছি। মানুষ একটা সংকেত আমাদের দিয়েছেন, সেটা কিভাবে আমরা আগামী দিন মানে আমরা সেটা কিভাবে কাজ করব, আমরা পার্টিতে আলোচনা করব। এবং সমস্ত বিরোধী দলগুলো, বিজেপি বিরোধী যে বিরোধী রাজনৈতিক দল আছে তৃণমূল বাদে, আমরা তৃণমূলের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে বিশ্বাসযোগ্যতা জায়গাটা আমরা রাখি না, আপনারা সেটা জানেন। আমরা অবশ্যই একটা প্ল্যাটফর্মে কথাবার্তা তো চলেই, সবসময় চলে, কিন্তু আলাদা লড়বো, আলাদা লড়েছি এবার, এটা বাস্তব।
আগামী দিন আলাদা লড়বো কিনা সেটা তো সময় বলবে। ঠিক। আমরা একদম নির্দিষ্টভাবে এইটা মানে সংকেতটাকে কোথাও আমরা আপনাদের ফলাফল আপনাদের ইঙ্গিত দিচ্ছে, মানুষ আপনাদের বলছে যদি আপনারা একা লড়েন তাহলে আপনাদের সেটা- ফলাফল ভালো হতে সেটা পারে, তো সেটা মানুষ কংগ্রেসকেও বলছে। বলেছে, কংগ্রেসকেও এর আগের নির্বাচন সেটা উপনির্বাচনে মানুষ ফলাফল বলেছেন। সেটা প্রমাণ কংগ্রেসের পেয়েছে। আমি আসবো ফলাফল কংগ্রেসের কাছে, একা ছোট ভালো হয়েছে। কিন্তু তার আগে আমি একটুখানি শুনি যে বিজেপি যে অভিযোগটা বারবার করে আসছে, যেটা ওম প্রকাশ দাকে আমি বলছিলাম, সৌমিক ভট্টাচার্য তিনি এই হারের পর কি বলছেন শোনাবো। আমরা নির্বাচনে পরাজিত, এই পরাজয়কে মানুষের রায়ে পরাজিত নয় একথা বলে আমরা ভোটারদের বা পুরো ব্যবস্থাকে অপমানিত করতে চাই না বা নিজেরাও পিছু হটতে চাই না, কিন্তু নির্বাচনে হেরে যাবার পরেও 1,63,000 ভোটের ব্যবধানে একজন জয়ী প্রার্থী, আর সেখানে যিনি পরাজিত হয়েছেন 11% ভোট পাওয়া একজন পরাজিত প্রার্থী, প্রবীণ প্রার্থী, নির্বাচনে বেরোনোর পরে যেভাবে তাকে নিগৃহীত করা হলো, আমার মনে হয় কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে, কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় এই দৃশ্য কাঙ্ক্ষিত নয়। এবং এরপর তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া যে বিজেপির দিন শেষ, বলছেন তৃণমূলের মহাসচিব, শুনুন। বিজেপি এবার যাওয়ার সময় হয়েছে, মানুষ জানান দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে বিপুল সাড়া, তার উন্নয়নের, তার সমাজকে এক রাখা, তা ভারতবর্ষকে ঐক্যবদ্ধ রাখার প্রতিশ্রুতি, সব মিলিয়েই বাংলার মানুষ দেখেছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে দাঁড়িয়েছেন। আমি সমস্ত কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা জানিয়েছেন, সরকারের প্রতি আস্থা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় সংগঠিত করছে, এই ফল নিশ্চয়ই তাদের আরও উদ্দীপনা দেবে, উৎসাহ দেবে। পার্থ, আপনি শুনলেন, একদিকে বিজেপি বলছে যে সন্ত্রাসের আবহে ভোট হয়েছে এবং সেটাই হচ্ছে রাজ্যে, কিন্তু বিজেপি যদি খর্ব হয় তাহলে আপনাদের সুবিধে, সিপিআইএম এর সুবিধে। আমরা দেখছি খর্দায় সেখানে বিজেপিকে সিপিআইএম এর সমান সমান হতে হয়েছে এইবারের উপনির্বাচনের ফলাফল, আপনাদের জন্য সিগনিফিকেন্ট না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা তো একটা প্রসেস, মানে ধরুন আজকে বিজেপির ভোটটা কমে গেল মানে আপনি একটা ডিসাইসিভ কোনো ডিসিশনে চলে এলেন যে কোনো একটা বিশেষ পক্ষ তার ফলে উপকৃত হবে, তা তো নয়। রাজনীতির একটা প্রসেস, একটা নির্বাচনের মাধ্যমে সেই প্রসেসটা ক্রমে আসবে সামনে। আজকে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যা জয়, তার জন্য আমি আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষে অধ্যাপক মিশ্র রয়েছেন, তাকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং তারপরে অবশ্যই চয়নবাবুদের ফলাফল ভালো হয়েছে। আমরা কিন্তু এবারের নির্বাচনটা লড়েছি কিন্তু জোটের আবহে, আমাদের দলের তরফ থেকে যেটা বলছি, যেটা চয়নবাবু বললেন যে আমরা প্রচার করেছি কিন্তু প্রার্থী দিইনি। আমরা একটা যেহেতু আগের বারে শান্তিপুরে নির্বাচনে লড়েছিলাম, শান্তিপুরে আমরা এই জন্যে প্রার্থী দিয়েছিলাম। তো এখন দেখুন, বিজেপি মানে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু তবুও তো রাজনীতির আলোচনায় যখন বসেছি, যেটা বলার সেটা হচ্ছে, দেখুন পশ্চিমবাংলার রাজনীতিতে বিজেপি কিন্তু কখনোই স্বাভাবিক রাজনৈতিক দল ছিল না। আজকে বামপন্থীরা বা কংগ্রেস বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও নিজেদের পশ্চিমবাংলার একটা স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। বিজেপি কিন্তু কোনোদিনই, ইভেন বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য এই রাজ্য থেকে হওয়া সত্ত্বেও বিজেপি কিন্তু সেই অর্থে বাংলার, প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা এখানেই ওঠে। পার্থদা, সরি ইন্টারাপ্ট করলাম, আজকে বিজেপি এ রাজ্যে তাদের খুব বেশি বছর নয়, তারা এই রাজ্যে সেই অর্থে তাদের ফলাফল ভালো তো শুরু হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনারা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন, তারপরে বামেরা, কিন্তু আপনাদের লুপ্ত হয়ে যাওয়া এরকম শূন্য, সেক্ষেত্রে তো প্রশ্নটা উঠছে বারবার। অবশ্যই প্রশ্ন উঠছে, প্রশ্ন তো আমাদের মধ্যেও উঠছে যে কেন আমাদের এরকম অবস্থা হবে। এখানে প্রথম, এটা আমি আগের দিনও এখানে আলোচনা করে গেছিলাম একদিন, যে দেখুন ইস্যু, আমরা বা চয়নবাবুরা যে ইস্যুগুলো নির্বাচনে এনেছিলাম সেটা হচ্ছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো তো এবারের নির্বাচনগুলো ইস্যু হয়নি। এবারের নির্বাচনে ইস্যু হয়েছে কে বাঙালি কে বাঙালি নয়, কে বাংলা বলছে কে হিন্দি বলছে, কে হিন্দু কে মুসলমান। ফলে এই ইস্যুগুলো নিয়ে যখন ভোট হয় সেখানে কিন্তু মানুষের এই খাদ্য, বস্ত্র, শিক্ষা, মানুষ এগুলোকে এই ইস্যুগুলো কিন্তু না পেছিয়ে না, আমি মানুষকে দোষ দিচ্ছি না, কথাটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কখনো কিছু ন্যারেটিভস তৈরি হয়,
এবার এই ন্যারেটিভস কেন তৈরি হলো এটা নিয়ে আলোচনা করতে গেলে যে সময়টা দরকার সেটা single আজকের line, আলোচনার বিরতির পর আসবো, প্রেক্ষিতে চয়ন আমি ভট্টাচার্য। পাবো না, আচ্ছা, অতএব আমি সেই প্রেক্ষিতে গেলাম না। পার্থদা তো অভিজ্ঞ রাজনীতিবিদ, পার্থদা যে পয়েন্টটা ইঙ্গিত দিলেন আমি একটু ইলাবোরেট করে দিচ্ছি সেটা হচ্ছে কি, এই যে আমাদের যে ভোট বাড়লো বলুন বা কংগ্রেস যে লড়াইটা দিল, আমরা বিজেপি বিরোধী যে শক্তি তৃণমূলের বিরুদ্ধে লড়লাম, এটা কিন্তু একটা মানে অন্যরকম ইঙ্গিত না। আমরাই একমাত্র ইস্যু নিয়েছিলাম, 1, 2 আমরা কিন্তু সর্বাত্মক নেগেটিভ ক্যাম্পেনের এগেনস্টেও লড়লাম। এইটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। বেশ। আমাদের কোনো প্রচার এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন চ্যানেলে উঠছে, আসেনি। চয়নদা। আমরা কিন্তু লড়েছি এক গাদা রাজনৈতিক বিরোধীর সঙ্গে, যেমন মিডিয়ার এই প্রচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, পার্থ মুখার্জি যেমনটা বলছিলেন বা চয়ন ভট্টাচার্য যেমনটা বলছিলেন, বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতির পর যে প্রশ্নটা উঠে আসবে, এবারের নির্বাচনে অন্যতম ইস্যু ছিল বাংলা নিজের মেয়েকেই চায় এবং এই বাঙালি অস্মিতা, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি কোন কোন ইস্যুগুলোকে সামনে এনেছিল? দুর্নীতি। তাহলে কেন বিজেপির ইস্যুগুলো মানুষ গ্রহণ করলো না? কোথায় বাঙালি অস্মিতাটাই সবচেয়ে বেশি গুরুত্ব পেল এবং বিজেপির খর্ব হওয়ার পেছনে কি কোথাও সেই বিজেপির বার্তাই বিজেপির কাছে বুমেরাং হয়ে ফিরে এসেছিল? আলোচনা করবো। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, এবং সরাসরি যদি আমরা আজকে আসি, যে 21-এর বিধানসভা ভোটের আগে রাজ্য জুড়ে বিজেপির যে রমরমা ছিল, সরকার গড়ে ফেলা যেন শুধু সময়ের অপেক্ষা ছিল, ফলে ক্ষমতার বৃত্তে থাকার জন্য হুড়ুহুড়িও বিস্তর ছিল। দল ভাঙানোর খেলায় নিজেদের দরজা হাট করে খুলে দিয়েছিল এই বঙ্গ বিজেপি। দলে প্রাচীনেরা তারা কিন্তু আপত্তি জানিয়েছিলেন, কিন্তু কর্ণপাত করেননি কর্ণধারেরা। দিনের শেষ ফলটা কি হলো? বিধানসভা ভোটে 100 পেরোলো না বিজেপির আসন। 6 মাসের মধ্যে 2 দফায় 6টি কেন্দ্রের উপনির্বাচনে ধুয়ে মুছে সাফ গেরুয়া। বাজ বিচারহীনভাবে অন্য দল ভাঙানোর খেলাই কি তবে কাল হলো? দিলীপ ঘোষদের একটি রিপোর্ট। जनता की आवाज को ईश्वर का भी आशीर्वाद मिल गया है। बंगाल में बीजेपी की जीत का आंकड़ा 200 के भी पार जाएगा। 21-এর বিধানসভায় বাংলায় 200 আসনের স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। সেই হাওয়াতেই গা ভাসিয়ে অন্য রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল থেকে কাতারে কাতারে নেতা মন্ত্রী যোগ দিয়েছিলেন বিজেপিতে। শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মিহির গোস্বামী, সোনালী গুহ, কে ছিলেন না সেই তালিকায়? বিজেপিও বুঝিয়ে দিয়েছিল তাদের দরজা সবার জন্য খোলা। চার্টার্ড বিমানে করে দিল্লি নিয়ে গিয়ে মেগা যোগদান পর্যন্ত হয়েছে। কিন্তু অন্য দলের হর্তাকর্তাদের বিজেপিতে এসে ছড়ি ঘোরানো মোটেই ভালো চোখে দেখেননি দলের পুরনো কর্মী সমর্থকেরা। ভোটের আগেই বিজেপির আদি ও নব্যের কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। বিধানসভা ভোটের ফলেই সব স্বপ্ন ভেঙে চুরমার। ঘাসফুল ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে যায় পদ্ম। তারপরই শুরু বিজেপি ছাড়ার হিড়িক। বিজেপিতে কাজ করা যাচ্ছে না দাবি করে সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চাইছেন অনেকেই, কিন্তু কেন? একদা জামাই আদরে দলে নেওয়া দলবদলুদের প্রতি বিজেপি এখন খড়গহস্ত। যারা সুযোগ সন্ধানী তাদের পক্ষে অসুবিধা হয়, তারা কী করবেন বুঝতে পারছেন না। কামাই নাই, অন্য কিছু নাই, সবাইকে পদ দেওয়া হয়েছে, সম্মান দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে। হয়তো ভেবেছিলাম যে এখানে ক্ষমতা এলে কামাই ভালোভাবে হচ্ছে না। আমরা তো আমাদের পার্টিতে রেখেছিলাম, আমরা দিল্লির অফিসের নেতাদের সঙ্গে দেখা করিয়েছিলাম, এখানকার সমস্ত ব্যাপারে আমরা ডাকতামও, সম্মান দিয়েছিলাম। এখন যার যেটা ভালো লাগে। মঙ্গলবার 4 কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলেও দুর্মুষ বিজেপি সেনা। 4 কেন্দ্রেই হার, যার মধ্যে 3টি কেন্দ্রে জামানত জব্দ। বাছ বিচার না করে দল ভাঙিয়েই কি দুর্বল হলো সংগঠন? প্রশ্ন উঠছে বিজেপির অন্দরেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপির অন্দরে কাটাছেঁড়া চলবে, কিন্তু যদি হিসেবটাকে খুব সহজভাবে এভাবে দেখি, যে বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে তাদের প্রচারের অন্যতম বিষয় ছিল দুর্নীতি, এবং সেখানে তারা বিভিন্ন রকমের ইস্যুকে সামনে নিয়ে এসেছিল। সেটা ট্রিপল চুরি থেকে শুরু করে তারা সিন্ডিকেট রাজ, তোলাবাজি, এগুলো নিয়ে যখন তারা সোচ্চার হয়েছিল, কিন্তু ঠিক তখনই তাদের দলে এমন কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের তৃণমূল থেকে তারা নিয়ে এসেছিলেন,
তাদের বিরুদ্ধে এই অভিযোগটা তারাই করেছিলেন এক সময়। আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অস্ত্র তারা তৈরি করেছিলেন সেটা সেখানেই কি কোথাও ভোতা হয়ে গিয়েছিল? মণিকাঞ্চন পাল, দুটো বিষয়। একটা হচ্ছে আমরা যদি কোনো সুস্থ মানুষের ইসিজি রিপোর্ট দেখি, ভাইব্রেশন থাকি, ইকুয়াল হয় না। তার মানে পার্টি যে উঠছে নামছে, আমরা জীবিত আছি। ভোটের আগে যখন আমরা বলেছিলাম 200 পার, তখনও বিজেপি নিয়ে তুমি আলোচনা করেছো। আজকে আমাদের রেজাল্ট সেই তুলনায় খারাপ হয়েছে বলে বিজেপি নিয়েই আলোচনা করছো। সুতরাং আমরা প্রাসঙ্গিক, নাম্বার 1। নাম্বার 2, একটা বিষয় যেটা আমার স্বীকার করতে অসুবিধা নেই, যে ইস্যুটা দুর্নীতি, আমরা ইস্যু তুলেছিলাম, কিন্তু কোথাও যেন আমরা মানুষকে বোঝাতে পারিনি আমরা দুর্নীতির বিরুদ্ধে সিরিয়াস। যেমন ধরুন, একদম আমি স্বীকার করছি, আমাদের মুকুল রায় যে সারদা নারদায় ফেসে রয়েছে, ঠিক আছে, কিন্তু আমরা বলছি দুর্নীতির বিরুদ্ধে লড়বো। অর্থাৎ কাজের সাথে কোথাও যেন কথার মিল নেই, সেটা কিন্তু আমরা মানুষকে বিশ্বাস করাতে পারিনি। আজকে মমতা ব্যানার্জি যাই হোক, আমরা তর্ক থাকতেই পারে, ওনার যে পা ভেঙে গেল, করলো, অনেক তর্ক রয়েছে, কিন্তু মানুষকে যেন উনি বিশ্বাস করাতে পেরেছিলেন পাটা আমার সত্যি ভেঙেছে, যেভাবেই হোক মানুষকে বিশ্বাস করাতে পেরেছে। কিন্তু আমরা যেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা মানুষকে বিশ্বাস করাতে পারিনি। মেনে নিলেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তাদের দলে নিয়েছিলেন যারা দুর্নীতিতে অভিযুক্ত ছিলেন, কিন্তু আপনাদের দলে আসার পর আপনারা বলেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, প্রমাণিত হয়নি, এটা নিয়ে তো এখন আদালতে এটা নিয়ে মামলা চলছে। আপনারা সেই বোঝাতে যখন পারেননি, উল্টে দেখা গেল সেই সব নেতারা আপনাদের দল ছেড়ে বেরিয়ে গেলেন পরবর্তীকালে। আজকে দিলীপ ঘোষ যেটা বলছেন, এটা মানুষ আপনাদের বোঝার আগেই বুঝে গিয়েছিল হয়তো। আমি ওম প্রকাশ মিশ্রের কাছে আসবো, যে এখানে অন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয় যেটা বারবার বিশেষজ্ঞরা বলছেন, যে বিজেপির এবারের পরাজয়ের পেছনে অন্যতম কারণ ছিল কোনো মুখ্যমন্ত্রীর মুখ না থাকা। বিজেপি বা বামেদের মতন দলেরা হয়তো মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে নামেন না, কিন্তু বর্তমান রাজনীতিতে কোথাও কি ওম প্রকাশ দা মানুষ এ বাংলায় অন্তত এখন এই প্রজেকশনটা ভীষণভাবে চাইছেন? দেখুন, 1952 সালের পর থেকে যতগুলি নির্বাচন হয়েছে, উল্লেখযোগ্য হচ্ছে আপনার 2019 সালে বিজেপি বিপুল পরিমাণ আসন জেতা এবং প্রায় 40% বেশি ভোট পাওয়া, এই বাংলায় এটা হয়েছে। তো বিজেপির উত্থান কিন্তু সেটা ছিল কৃত্রিম, এটা আর্টিফিশিয়াল। এবং তাই জন্য যদি আপনি 1991-এ যান, আপনাদের বিশ্লেষক খুব ভালো করেই বলছিলেন, আমারও মনের কথা, যে বিজেপি কিন্তু কনসিস্টেন্সি নেই। 1991-এ 11%-এর বেশি ভোট পেয়েছিল, তার পরবর্তীতে 2014-র আগে পর্যন্ত সেই ভোট পার্সেন্টেজ 5-6% হয়ে গেছিল। তো এই যে 2019-এ যে তারা ভালো করেছিল, এটা হচ্ছে আর্টিফিশিয়ালি, এবং সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা সরে যাচ্ছে অনেকটা। তারা রেসটা ধরে রাখতে পেরেছিল 2021 সালের বিধানসভা নির্বাচনেও, কিন্তু সেটা আর রাখতে পারবে না। সেকেন্ড হচ্ছে যে পলিটিক্যাল ন্যারেটিভ, এখন সারা দেশে পলিটিক্যাল ন্যারেটিভের যেটা মূল উপাদান, সেটা হচ্ছে যে বিজেপির যে জনবিরোধী সরকার এবং বিজেপির এমন একটা ভয়ঙ্কর অর্থনৈতিক ব্যবস্থা ভারতবর্ষে প্রবর্তন করেছে বা সেটাকে জিইয়ে রাখছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ভারতবর্ষ প্রতিনিয়ত অপমানিত, লাঞ্ছিত হচ্ছে এবং সামাজিক সংহতি বিনষ্ট হচ্ছে। তো সারা ভারতবর্ষে যে আওয়াজ, সেই আওয়াজটা খুব বড় করে বাংলা থেকে তার প্রতিবাদ হয়েছে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ হয়েছে। আমাদের দল সারা ভারতবর্ষে আমাদের প্রেজেন্স নেই, কিন্তু আজকে সারা দেশে যখনই বিজেপি বিরুদ্ধে আর কি একটা রেফারেন্স পয়েন্ট আসে, সেটা হচ্ছে বাংলায় তৃণমূল কংগ্রেসের জয়। তো এই জায়গাটাকে আমরা ধরে রাখতে পেরেছি, সেটাকে আরো সুসংগত করছি। মানে আমি একটা বিষয় সংক্ষেপে একটু জানবো, আমি বিরোধীতেও যেতে হবে, যে কোথাও মুখ্যমন্ত্রী ফেস না থাকা, এটা কি ফ্যাক্টর হয়েছে? একটু সংক্ষেপে ওম প্রকাশ দা। না, আমি মনে করি না, তার কারণ হচ্ছে তাদের কোনো ফেস নেইও। এমনকি তারা এখন এই 3 দিন আগে এমনকি যোগী আদিত্যনাথ সে তার সম্পর্কে বলছেন যে মোদিকে প্রধানমন্ত্রী রাখার জন্য যোগীকে জেতাতে হবে। তো বিজেপি ইজ ফুল অফ কন্ট্রাডিকশন। মানে কোথাও ধরুন ওম প্রকাশ দা, এবারে নির্বাচনে একটা বারবার প্রশ্ন উঠেছে, যদি বিজেপি এবারে নির্বাচনটা জিতেও যায়, তাহলে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হবেন? দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী? সাধারণ মানুষের এটাই প্রশ্ন ছিল, কোথাও কনফিউশন ক্রিয়েট করেছিল কিনা। আমি একটুখানি আসবো বিজেপির অন্দরের কোন্দল নিয়ে, তো বারবার প্রশ্ন উঠছে ছিল না। আমি আসছি, বুঝতে পেরেছি ওম প্রকাশ দা। আমি সরাসরি যদি বিজেপির কোন্দলের বিষয়টা আসি, দিলীপ ঘোষ তিনি কি বলছেন বিজেপির এই হার বাই পরাজয় নিয়ে? শোনাব। 3,500-এর বেশি পঞ্চায়েত আছে, কটা জিতেছেন? 300 বাংলা, 350। আমাদের রাজ্যে প্রায় 135টা পুরসভা আছে, একটাও পুরসভা আমাদের হাতে আছে কি?
200-250 কাউন্সিলর হবে খুব বেশি হবে। বাস, আমরা হয়তো সরকার গঠন করবো, লটারি নাকি দেখে যাবে, আর মুখ্যমন্ত্রী হবে মন্ত্রী হবে। আমাদের নেতাদের মধ্যে রোগটা লেগেছিল, অনেকে মন্ত্রী হয়ে গেছে, কেউ কেউ মন্ত্রী হয়েই গেছে, নেতাদের লড়া গেছে নেতারা। সেই বড় বড় নেতারা কাউন্সিলে যাচ্ছি, সে কর্মীরা বার খেয়েছে, তারা বাড়ি ভেঙে দিচ্ছে, এখনো বাড়ি দিতে পারেনি। নেতারা স্বপ্ন দেখছিলেন, আমরাও স্বপ্ন দেখছিলাম দাদা মন্ত্রী হবে না, আমরা কামাবো। যদি পঞ্চায়েত পৌরসভা না জিততে পারি, বিধানসভা লোকসভায় ফাইট হবে না, কোনদিন সরকার আসবে। সরকার গঠন করতে গেলে আমাদেরকে মাটিতে পা রেখে স্থায়ী সংগঠন তৈরি করতে হবে। দিলীপ ঘোষ তিনি যেমনটা অভিযোগ করলেন যে ভোটে জেতার আগেই অনেকে নেতা হয়ে গিয়েছিলেন এবং অনেকেই ভেবেছিলেন যে নেতারা কামাবেন, দাদা কামাবেন, আমরা আমাদের চলবে। অর্থাৎ দিলীপ ঘোষ সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন, তার দলের ভেতরে যে কোন্দল সেটা তুলে ধরলেন। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে। আমরা আলোচনা করছি যে বিজেপির এই যে পরাজয় তা কি ফিকে হয়ে যাওয়ার পেছনে ঠিক কি কারণ রয়েছে, সন্ত্রাস না কোণঠাসা। আমি একটুখানি চয়নদা আপনার কাছে আসি যে এই দল বদলু ইস্যু এবারের মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রথমবার বাংলার মানুষ এই পর্যায়ে দেখেছে, গোটা ভারতবর্ষ তো এইভাবে দেখেনি। আজকে বিজেপি সেই ক্ষেত্রে শুরু বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে আবার সেখানে তারা ফিরে গিয়েছে। কোথাও কি মানুষে এটা একটা বিশাল বড় এফেক্ট করেছে মানুষের মনে? আমার ধারণা করেছে, আমি পরিষ্কার কথা বলি করেছে। আমি নিজে টালিগঞ্জের বাসিন্দা। টালিগঞ্জে যিনি দ্বিতীয় স্থান পেয়েছিলেন কার্যত বিজেপির প্রার্থী, তিনি তৃণমূলে চলে গেছেন, বাবুল সুপ্রিয়। হ্যাঁ, তিনি তৃণমূলে চলে গেছেন এবং তার কথাবার্তা বলুন বা যা খুশি কিছু বলুন, সবচেয়ে মুশকিল হচ্ছে তৃণমূল কর্মীদের কি সমস্যা হচ্ছে যায় না, কিন্তু বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাবেন বলে, তাদের তো একটা বড় সেটব্যাক। এক, দুই যেটা সেটা হচ্ছে যে মানুষ কিন্তু পশ্চিমবাংলার মানুষ একটা বড় অংশ মধ্যবিত্ত শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু দলবদলের সংস্কৃতিটা মেনে নেন না। যারা মেনে নেন তারা মেনে নেন। মানে চন্দ্র, আপনি যখন এই কথাটা বলছেন না, আমার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার লাগছে। ধরুন যদি বাবুল সুপ্রিয় জিতে যেতেন, বাবুল সুপ্রিয় যদি জিতে যেতেন, এই বাবুল সুপ্রিয় তাহলে কি এই কথাগুলো বলতেন? বাবুল সুপ্রিয় কি বলেছেন শুনুন, আজকের জয়ের পর বাবুল সুপ্রিয় কি বলছেন। এই বাবুল সুপ্রিয় তিনি লড়েছিলেন বিজেপির হয়ে, সেই বাবুল সুপ্রিয় কি বলছেন এই মুহূর্তে? বাবুল সুপ্রিয় সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন। বাবুল সুপ্রিয় বলেছেন যে দলের অনুগত যারা কর্মী রয়েছেন তাদের ক্রমাগত তাদের বিরুদ্ধে প্রতারণা, তাদের অপমান করা হচ্ছে, তাদের পিঠে ছুরি মারা হচ্ছে বিজেপির। এবং তার বক্তব্য যে একদা দলের স্তম্ভ হিসেবে যে সকল পরিচিত নাম বিজেপির লিডার্স, তারা কেন বর্তমানে দলের প্রবল সমালোচনায় নেমেছেন। এই বাবুল সুপ্রিয় এখন বিজেপির বিরোধিতা করে বলছেন এই কথা। মণিকাঞ্চন পাল সংক্ষেপে বলুন। দেখুন, বাবুলদার যেই আক্ষেপ আপনারা দেখেছেন, তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, আমরা ফার্স্ট বেঞ্চে বসাতাম, এখন থার্ড বেঞ্চে চলে গেছে। সুতরাং সবাইকেই মানে গুরুত্ব দিতে হবে। এরকম পেতে 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 পাওয়ার, আপনি মানছেন দলের কোন্দল একটা বড় ফ্যাক্টর ছিল? না, দলের কোন্দল ঠিক বলবো না, এটা কোন্দল নয়, কিন্তু আমরা বাইরে যারা এসেছেন তাদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছি, এত বেশি আদর করেছি, সেই আদরটা যেন তারা আরো বেশি। মানে যদি ধরুন আজকে আপনাদের বিজেপির যারা কর্মী রয়েছে তারা প্রশ্ন করতে পারেন, মুকুল রায় তাকে এত গুরুত্ব দিলেন, তৃণমূলে চলে গেলেন, রাজীব ব্যানার্জি রিসেন্টলি তিনি গিয়েছেন, একের পর এক নেতা আমরা দেখেছি, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আজকে আপনাদের বিজেপি কর্মী সমর্থক তাদের মনোবল কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের উপনির্বাচনে লড়াই করার জন্য তো তাদেরকে মাঠে নামতে হবে। এই প্রশ্ন যখন উঠছে, আমি একটুখানি সুভাষিসদার কাছে যাবো। সুভাষিসদা, আজকে 2019-এর নিরিখটা এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে আসছে, কারণ 2021-এ সম্পূর্ণভাবে যদি আমরা দেখি যে 2021-এ বিজেপির যে প্রচারের ইস্যু ছিল, এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞরা বারবার বলেন যে ধর্মীয় মেরুকরণ একটা বড় পার্ট বিজেপি সেখানে রেখেছিল, কিন্তু 2019-এর পর 2021-এ সম্পূর্ণটা তাদের প্রচারটা দুর্নীতি কেন্দ্রিক হয়ে যায়, যা একেবারে ভোঁতা হয়ে যায় তাদের উল্টো অস্ত্রেই। আপনার কি মনে হয় যে সেটা কারণ ছিল, নাকি 2019-এ মোদি ম্যাজিকটাই ফ্যাক্টর ছিল? বিজেপি সম্পূর্ণভাবেই মোদি ম্যাজিকের উপর নির্ভর করেছিল, কারণ মোদি ম্যাজিকের উপর নির্ভর করে দুটো জিনিস, মোদি ম্যাজিক প্লাস দলবদল। বিজেপি দলবদল করে 4-5টা রাজ্যে ক্ষমতা দখল করতে পেরেছে, মানে ইলেকশনে হেরে গিয়েও। মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, নর্থ ইস্টে কয়েকটা রাজ্য। বিজেপি দলবদলটা বিজেপির কাছে একটা কৌশল, এবং নীতির প্রশ্নে যেটা হয়েছে যে বেড়াল সাদা না কালো দেখবো না, ইঁদুর ধরলেই হলো। ওমপ্রকাশ দা কিছু বলছেন? সুভাষিস একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে না। সুব্রত বাবুর বক্তব্যকে আমি অনেকটাই করি। একটা ছোট্ট কথা আমি বলি
যে মোদি সাহেব যখন প্রধানমন্ত্রী হননি তখন বাংলাতে 17% প্লাস ভোট পেয়েছিল বিজেপি, কিন্তু যখন বিজেপি আর কি মধ্য গগনে 2016-তে, তখন কিন্তু পশ্চিমবঙ্গে তাদের ভোট শতাংশ 40% কিন্তু কমে গেছিল, 10.2% হয়েছিল। অর্থাৎ 2019-এ যে আবার তারা রাইজ করেছে, এটা আমি চাইছি যে আপনারা একটু দেখুন যে এটা কিন্তু বেসিক্যালি হচ্ছে যে কংগ্রেস লেফট, তারা কিন্তু জোট বাঁধতে পারেনি এবং তারা ডেলিবারেটলি। বেশ, আমি পার্থ মুখার্জি কি বলবেন, ওম প্রকাশ মিশ্র যেটা বলছে আসছি বলে হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, মানে রেজাল্ট যেটা হয়েছে রেজাল্টটা উনি ঠিকই বলেছেন। এবং কিছুক্ষণ আগে তুমি আলোচনা করছিলে যে 2019 এবং 2021-এর যে প্রেক্ষিত, অ্যাকচুয়ালি পশ্চিমবাংলায় 2021-এর নির্বাচনের রেজাল্ট আলোচনা করতে গেলে 2018-র পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করতে হবে। 2018-তে 36% আসনে ভোট হয়নি, তেমনি বাকি যে 64% আসনে ভোট হয়েছে তার মধ্যে একটা বড় সংখ্যক আসনে বাম এবং কংগ্রেসি প্রার্থী যারা, এমনকি মহিলাদের পর্যন্ত যেভাবে মারপিট করা হয়েছে, করে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করাতে হয়েছে, তাদের প্রার্থী হতে দেওয়া হয়নি, তার ফলে যার ফলে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। 2019-এ তৃণমূল কংগ্রেস লোকসভায় যে খারাপ ফল করেছিল তাতে তৃণমূল কংগ্রেসের খুব একটা লোকসানের ব্যাপার ছিল না, কারণ তৃণমূল কংগ্রেসের পাখির চোখ ছিল 2021-এর। 2021-এ তৃণমূল কংগ্রেস বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে না আনলে 30% যে সংখ্যালঘু ভোট সেটাকে সংহত করতে পারত। বাকি যে 70% হিন্দু ভোট বিজেপি যত যাই হোক যদি 60% বা 70% তার মধ্যে পায়, বাকিটাও যদি তৃণমূল পায়, অনায়াসে তৃণমূল কংগ্রেস এই অঙ্কে এবার যদি আমরা দেখি 2019-এর লোকসভা নির্বাচনে আপনাদের অনেক বেশি ইস্যু ছিল, ধর্মীয় বিষয়গুলো আপনারা অনেক ইস্যু করেছিলেন। সেখানে আমরা দেখেছি যে আপনারা দুর্গাপুজোর ভাসান থেকে শুরু করে আপনারা ইমাম ভাতা থেকে শুরু করে এই বিষয়গুলো মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করেছিলেন, এমনকি মতুয়া ভোট। এবারে দেখুন 2019-এ দাঁড়িয়ে আপনারা না মতুয়াদের প্রতিশ্রুতি দিতে পেরেছেন, দুর্নীতি ইস্যুতে আপনাদের ভোতা, কিন্তু আপনারা যেটাকে মেজর ইস্যু বলে আপনারা তো দাবি করেন না, কিন্তু যেটা বিশেষজ্ঞরা বারবার বলেন সে বিষয়ে আপনারা কোনো উচ্চমাত্রই করেননি। অর্থাৎ যে পোলারাইজেশনের কথা, হিন্দু ভোটার্স যেটা আপনারা 2019-এ প্রথম এই টার্মোলজি এই বাংলা ইউজ হলো, 2021-এ দাঁড়িয়ে আপনারা সেই প্রসঙ্গে ছিলেন না কোথাও। আমি প্রশ্নের উত্তরে আসছি, তার আগে দুটো লাইন একটু বলবো। যে যেটা দলবদল নিয়ে উনি বললেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, অ্যান্টি ডিফেকশন ল কিন্তু রিসেন্টলি 2014-র পর আসেনি, 1985-তে এসেছিল। সুতরাং দলবদল ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু নতুন কিছু নয়। আর তৃণমূল কংগ্রেস যে তৈরি হয়েছে সেখানে বিপুল পরিমাণে দলবদল লয় আসতো না যদি তখন না হতো। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, দেখুন উপনির্বাচনে জেতা হারার উপর ডিপেন্ড করে না ভারতীয় জনতা পার্টি কোনো জায়গায় রাজ্য সরকার তৈরি শেষের দিকে একদম আমি খুব তাড়াতাড়ি করে বলবো। যেমন নভেম্বর 17-তে আমরা এমপিতে বাইপোল হেরেছিলাম, কিন্তু ডিসেম্বর আর যে বিষয়টা পার্থদা উত্থাপন করলো, হ্যাঁ আমরা স্বীকার করছি যে মমতা ব্যানার্জি মাননীয়া সে পশ্চিমবাংলার মুসলিমকে মুসলিম করতে পেরেছে, কিন্তু বিজেপির কার্যকর্তারা বিজেপির নেতারা হিন্দুদের হিন্দু করতে পারেনি, তাই জন্য আমরা হেরেছি, স্বীকার করছি। আমরা মুসলিমকে মুসলিম করেছে, আমরা হিন্দুকে হিন্দু করতে পারিনি। এই টাইপের স্টেটমেন্টটার জন্যই কিন্তু আজকে ভারতবর্ষের আন্তর্জাতিক অবমাননা হচ্ছে, ভারতবর্ষের জাতীয় সংহতি বিপন্ন হচ্ছে এবং বাংলায় একটা অশান্তি, ঘৃণা, বিদ্বেষ ছড়ানো। আমি এক্সপেক্ট করিনি যে এই ধরনের কথা বিজেপির স্পোক্স পারসন খুব ভালো বলছিলেন, ঠিক আছে, কিন্তু আবার এই পার্টিকুলার লাইনে যাওয়া এটা হচ্ছে ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের বিরুদ্ধে। হিন্দু মুসলমান কাইন্ডলি করবেন না। পার্থদা যখন বললেন যে সংখ্যালঘু ভোট, হিন্দু ভোট, মুসলিম ভোট, আপনি তার বিরোধিতা করলেন না, কিন্তু আমি যখন সেই কথাটি রিপিট করলাম, অ্যানসার দিলাম, তখন আপনি একটা নির্দিষ্ট পয়েন্টটা আপনি তুললেন, যে পয়েন্টে আপনি বিজেপির কথাগুলো বললেন, সেটা হচ্ছে একদম পরিষ্কার কথা হচ্ছে যে এই সময়ে দাঁড়িয়ে এই
যে হিন্দু মুসলিম ধর্মীয় যে বিষয়গুলো, এগুলো রিফিউজালের সময় মানুষ এসে গেছে, সেটা মানুষ বুঝতে পেরেছে। বেশ, আমি চয়ন, আমার কাছে সময় নেই, কিন্তু এই আজকের আলোচনা একটা বিষয় যেখানে আমরা একেবারেই আলোচনা করলাম না, আমরা বিভিন্নভাবে কাটাছেড়া করার চেষ্টা করলাম বিজেপির রাজনীতির, কিন্তু কোথাও কি তৃণমূল কংগ্রেস যে দাবিটা বারবার করে এসছে যে তাদের রাজনীতির অন্যতম বড় একটা অংশ ছিল তাদের উন্নয়ন এবং ছোট ছোট প্রকল্প যেগুলো মানুষের কাছে তারা পৌঁছে দিতে পেরেছিলেন, কোথাও বিরোধীরা তার বিরোধিতা করেছেন, তারা বিভিন্নভাবে বলেছেন যে এটা পলিটিক্যাল গেমিক, তারা বলেছেন যে পাইয়ে দেওয়ার রাজনীতি, কিন্তু আদৌ কি সেগুলো ফ্যাক্টর হয়েছিল বিজেপি বা অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে, সেই নিয়ে আগামী দিনে হয়তো কাটাছেড়া হবে, কিন্তু প্রাথমিকভাবে একটা আলোচনা আজকে আমাদের উঠে এলো। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আপনাদেরও বিশেষ করে যারা এই অনুষ্ঠান দেখছিলেন সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথমে।